হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। তো আরও একটা নতুন পডকাস্ট নিয়ে আজকে আসলাম। সেটা শুরু করার আগে একটা কথা বলি, চ্যানেলে চলছে গিভঅ্যাওয়ে, তোমরা সকলেই জানো। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে চাও জাস্ট একটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমাদের তরফ থেকে থাকছে তোমাদের জন্য গিফট হ্যাম্পার। সো দেরি করো না, খুব বেশি দেরি নেই, জাস্ট সামান্য কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। সেটা কমপ্লিট হলে আমরা দিচ্ছি আমাদের তরফ থেকে একজন লাকি উইনারকে সিলেক্ট করব, আর সেটাও পুরোপুরি লাইভে এসে সেটার অ্যানাউন্সমেন্ট হচ্ছে। সো দেরি করুন না, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর একটা জিনিসের জন্য ভীষণভাবে থ্যাঙ্কফুল, সেটা হচ্ছে পডকাস্টকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ। শুধুমাত্র বেঙ্গলি কমিউনিটিতে না, পুরোপুরি নন বেঙ্গলি কমিউনিটিতেও আমাদের পডকাস্ট যাচ্ছে, তারা দেখছে, তাদের কমেন্ট আসছে। তো তাদের মধ্যেই পাঠানো একজন সাবস্ক্রাইবার, তিনি আজকে আমাদের কাছে তার অডিওর মাধ্যমে তার দাদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। তো পডকাস্ট শুরু করার আগে আমরা একবার ছোট্ট সেই ऑडियो क्लिपটার একটু শুনে নিই, চলো। उन्होंने जब पीछे मुड़ के देखा तो वो डायन घर से बाहर निकल रही है और वो उनको इतना गंदा घोरी, उसकी आंखें पूरी लाल हो चुकी थी, घोर उनको खौफनाक खूनी लाल थी। वो दोस्त मेरे हाथ को कोई चाट रहा है, कभी पैर को कोई चाट रहा है, कभी मेरे मुंह को कोई चाट रहा है, हाथ में मांस की थैली लेके जिसमें पूरा एक मुर्गा कटा हुआ देख सकते खून से लथपथ था। তো তোমরা শুনলে সেই ছোট্ট ভয়েস ক্লিপ, যেটা আমাদেরকে হচ্ছে মোহিত জয়সওয়াল নামে একজন ব্যক্তি পাঠিয়েছেন। ওনার নামটা উনি নিজে মেনশন করেছেন, সেজন্যই তার নামটা আমরা মেনশন করলাম। তো উনি ওনার স্টোরিটা আমাদেরকে শুনিয়েছেন। ওনার লাইফে ওনার দাদার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনা নিয়েই আজকের এই পডকাস্ট। তো ঘটনাটা হচ্ছে পাঞ্জাবের সাইডের, পাঞ্জাবের একটা ছোট্ট গ্রামে ছিল ওই ফ্যামিলি। মোহিত নামে যে ছিল সে, তার দাদা, তার মা, তার বাবা ছিল না, তারা তিনজন থাকতো ওখানে। তো এবার কি হয়, যখন ওখানে পাঞ্জাবের সাইডেও একজন শিক্ষিত পরিবার ছিল, দুই ছেলেই ভালোই পড়াশোনা করাচ্ছিল, কিন্তু চাকরি বাকরি ওরা পাচ্ছিল না। তো ওরা কন্টিনিউ হচ্ছে ইন্টারভিউ দিয়ে যাচ্ছিল কোথাও না কোথাও, কিন্তু পাঞ্জাবের আশেপাশে ওরা সেইভাবে কোনো চাকরি পাচ্ছিল না। তো মোহিত যে ছিল, ওর দাদার নাম ছিল ধর্মেন। তো সে হচ্ছে অনেকগুলো চাকরির জন্য ইন্টারভিউ দিতে থাকে, কিন্তু যেহেতু পাঞ্জাবের আশেপাশে সেরকমভাবে চাকরির কোনো সিলেকশন আসেনি, তো উনি হচ্ছে একবার কি করে, বাইরে দিল্লিতে একবার ইন্টারভিউ দিতে যায়। দিল্লি থেকে কল আসে, তো সেখানে উনি ইন্টারভিউ দিতে যায়। তো দিল্লিতে ইন্টারভিউ দিতে গিয়ে লাকিলি ওনার সিলেকশন হয়ে যায়। তো তারপরে উনি তো খুবই খুশি হয়ে যায় যে দিল্লিতে যেহেতু ইজিলি একটা কাজ উনি পেয়ে গেছেন। এবার উনি ওনার মাকে ফোন করে সেই গুড নিউজটা জানায় যে উনি দিল্লিতে একটা কাজ পেয়ে গেছেন। মোটামুটি সেটার স্যালারিও ছিল মোটামুটি ভালো, যে ওখানে থাকাটাও ওনার জন্য পসিবল ছিল। আর যেহেতু পাঞ্জাব থেকে দিল্লি অনেকটাই দূরত্ব, সেখান থেকে ওনার তো আপ ডাউন করার মতন অবস্থা ছিল না। তো উনি হচ্ছে ওইখানেই থাকার একটা ব্যবস্থা চেয়েছিলেন, যে উনি ওখানে একটু থাকা খাওয়া যাতে হয়ে যায়, তাহলে চাকরিটা উনি ফাইনালি করবেন। তো ওনার মাকে উনি সমস্তটা জানান। ওনার মাও ভীষণভাবে খুশি হয়ে যায়, যেহেতু একটা গ্রামের থেকে একটা ছেলে দিল্লিতে চাকরিটা পেয়ে যায়, আর ওদের বহুত দিন ধরে চেষ্টা চলছিল সেই চাকরির জন্য। তো ওর মাও ভীষণ খুশি হয়ে যায়। তো তারপরে উনি ওনার সেই কোম্পানিতে জয়েন করেন। তো ওনার এইচআরকে উনি বলেন যে, কোম্পানির যে এইচআর ছিল তাকে উনি বলেন যে রুমের জন্য, যেহেতু ওখানে আশেপাশে যদি কোনো রুম হয়ে যায় তাহলে ওনার কাজটা ওখান থেকে অফিসটা কাছের হবে, সুবিধা হবে। এবার রুম তো বেসিক্যালি পাওয়া যায় ওদিকে সব জায়গাতেও, যারা রুম নিতে যায় রিয়েল এস্টেটে যারা আছেন তাদের সাথে, তাদেরকে কমিশন দিয়ে তাদের সাথে কথা বলে সেইভাবে ওরা রুম খুঁজে দেয়, সেখানে ওদের একটা পার্সেন্টেজ ওরা রেখে দেয়। তো যেহেতু ওরকমভাবে, তারপরে সেখানে আবার একটা রুলস আছে, ওদেরকে কিছু অ্যামাউন্ট দিয়ে সেটাকে অ্যাডভান্স করে বুকিং করে রাখতে হয়। তো এত কিছু যেহেতু ব্যাপার, ওনার যে স্যালারি ছিল সেই স্যালারি থেকে এক্সট্রাভাবে এত কিছু করাটা একটু চাপ হয়ে যাচ্ছিল। তো এইচআর ওনাকে একটা বুদ্ধি দেন যে তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে লোকালে একটু নিজে থেকে রুম খোঁজো। কারণ তুমি যদি এখন কোনো কারো দ্বারা রুম নাও, সেক্ষেত্রে তোমাকে কমিশন দিতে হচ্ছে। তো বেটার এটাই হবে যে তুমি নিজে থেকেই কিছু, সন্ধ্যার টাইমটা তোমার অফিস ছুটি হয়ে যায়, তারপরে তুমি নিজে থেকেই রুম খুঁজে ইজিলি হয়তো আশেপাশে কোথাও পেয়েও যেতে পারো। তো সেম ওই কথা মতন ধর্মেন যে ছিল, সে হচ্ছে অফিস ছুটির পরে একদিন রুম খুঁজতে যায়। রুম খুঁজতে গিয়ে ও হচ্ছে বেশ 3 থেকে 4 ঘন্টা, যেটা শুনেছি আমরা, প্রায় 3 থেকে 4 ঘন্টা ও হচ্ছে রুম খুঁজতে থাকে। এবার খুঁজতে খুঁজতে ও এমন একটা জায়গা পৌঁছে যায়, সেখানে গিয়ে ও এক জায়গায় টুলেট দেখতে পায়। তো এবার টুলেট দেখতে পাওয়ার পরে ও হচ্ছে সেটা এমনই একটা জায়গায় ছিল, একদম সুনসান একটা জায়গা, যেখানে সেরকমভাবে গাড়ি ঘোড়া চলছিল না।
মানে খুব কম গাড়ি ঘোড়া চলে আর লোকজন ভীষণ কম ছিল সেই এলাকাটাতে। তো ধর্মেন ভাবে যে ঠিক আছে, যেহেতু নতুন একজন মানুষ, ওদিকে তো অনেক অনেক মানে সেইভাবে কিছু বুঝতো না। তো ও হচ্ছে দেখলো যে একটা এরকম রুম দেখতে পাচ্ছি, টু লেট লেখা, তো একবার দেখে আসি। সুনসান এলাকা দেখেছিল, বাট ও সেই ব্যাপারটা তো ধ্যান দেয়নি। ও ভাবলো যেহেতু 4 ঘন্টা ধরে খুঁজে যাচ্ছে, তো লাকিলি একটা টু লেটও দেখতে পায় আর সেটাতেও জিজ্ঞেস করার জন্য চলে যায়। তো ও যখন ধর্মেন সেই বাড়িতে যায়, গিয়ে কলিং বেল বাজায়, তো কলিং বেল বাজানোতে ঘরের ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে আসে। আর ধর্মেনের বয়স ছিল মোটামুটি 28-29 বছর। আর যে মহিলাটা ছিল ভেতরে রুমে, সে বেরিয়ে আসে আর ওনার বয়স মোটামুটি 35 থেকে 36 বয়স এরকম হবে আর কি। তো উনি বেরিয়ে আসেন, তো ওনাকে জিজ্ঞেস করে ধর্মেন যে এখানে কি রুম ভাড়া দেওয়া হবে। তো উনি বলেন যে এই বিল্ডিংটা আসলে যার, তিনি এখানে থাকেন না, তিনি বাইরে থাকেন, আমি এখানে রেন্টে থাকি। তো যদি তুমিও শেয়ারে থাকতে চাও তাহলে যা রেন্ট আছে আমরা দুজনে হাফ হাফ দিয়ে দেবো। তো ধর্মেন ভাবে ভালোই হবে যে এরকম একটা দিদি পেয়ে গেলাম এখানে, তো চেনা জানাও হয়ে যাবে। আর যেহেতু মানে রুম দেখে ধর্মেনের ভীষণ পছন্দ হয়ে যায়, কারণ ও চাইছিল যে একটু ফার্নিচার যাতে থাকে সেরকম রুম, কারণ যেহেতু ও একা ওখান থেকে আসবে, ওর তো সমস্ত জিনিসপত্র নিয়ে আসা সম্ভব না। তো ও ভাবে যদি একটু কিছু ফার্নিচার যদি বাড়ির মধ্যে থেকে যায় তাহলে ইজিলি আস্তে আস্তে সেট আপটা নিজে করে নিতে পারবে। তো যখন রুমে ধর্মেন যায়, গিয়ে যখন দেখে যে রুমে মোটামুটি ফার্নিচার মানে সবকিছুই প্রায় কমপ্লিট রেডি আছে সেই বাড়িতে, নতুন করে তাকে এক্সট্রা কিছু কিনতে হবে না, তো সেক্ষেত্রে ধর্মেনের খুবই পছন্দ হয়ে যায় রুমটা। আর ধর্মেন ভেবেছিল 6-7 হাজার টাকার মধ্যে যদি রুম হয় ও রুমটা নিয়ে নেবে, কারণ ওর স্যালারি ছিল মোটামুটি 30,000 টাকার মতন। 7-8 হাজার টাকার মধ্যে যদি আমাকে রুম নেওয়া হয় তাহলে আমি ইজিলি ওটা দিতে পারবো, বাড়িতে টাকা পাঠানো ছাড়াও। তো দিদি ওকে বলে, যে দিদিটা আর কি ওখানে ফ্ল্যাটে ছিল, সে তিনি বলে যে এটা তো আমি 20 দিই, তো তুমি এখান থেকে যদি হাফ দিয়ে দাও তাহলে আমরা দুজন মিলে এটা শেয়ার করে থাকতে পারবো। তো ধর্মেন ভাবে যে সামান্য কিছু টাকা ডিফারেন্স, ঠিক আছে চলো আমি এটা করে নেবো। তো ধর্মেন ওর মাকে ফোন করে, ওর মাকে ফোন করে ধর্মেন পুরো ব্যাপারটা বলে যে এরকম এরকম একটা রুম পাই, ভীষণ পছন্দ হয়, আর রুমের মধ্যে সমস্ত ফার্নিচারও সমস্ত কমপ্লিট করাই আছে, তো আমার কোনো কিছু তো প্রবলেম হবে না। তো ধর্মেনের মা প্রথমে বললো যে এত টাকা দিয়ে রুম নিবি, তোর যা স্যালারি আছে সেই স্যালারিতে তো চলবে কিনা, এরকম সমস্ত কিছু ওর মা জিজ্ঞেস করাতে ধর্মেন বলে যে না, যে এই টাকা সামান্য কিছু টাকার ডিফারেন্স, আর যেহেতু এত ভালো রুম পেয়ে গেছি তো সেই ক্ষেত্রে আমি এটাকে আর হাতছাড়া করতে চাই না। তো ঠিক আছে, রুমটা না নেওয়া হয়, সেদিনই ধর্মেন রুম নিয়ে নেয় ওই রুমটা। তো নেওয়ার পরে ধর্মেন ওই বাড়িতে আসে। এবার আসার পরে ধর্মেন সবকিছু সেট আপ গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ওর মাকে ভিডিও কল করে। আর দিদি সেই সময় ওর ঘরেই ছিল, ওর সাথে গল্প করতে বসেছিল দিদিটা। এবার ধর্মেন ওর মাকে ভিডিও কল করে, একটা এক্সাইটমেন্ট, যেহেতু একটা নতুন রুম, নতুন জায়গা, নতুন কাজকর্ম, সবটাই নতুন। আর ধর্মেন সমস্ত কিছু বাড়িতে জানাতো। তো ওর মাকে ফোন করে, ভিডিও কল করে বলে যে মা দেখো এরকম এরকম রুমটা, এই যে এটা কিচেন, এটা বেডরুম, আর এই দেখো আমার সাথে পেছনে যে বসে আছে ওটা হচ্ছে আমার এখানের দিদি, যার সাথে আমি শেয়ারে আছি। কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় হলো, মানে অবাক হওয়া বিষয়টা, যে যখন ধর্মেন ওর মাকে বলছে যে ভিডিও কলে যে পিছনে যে বসে আছে ওটা হচ্ছে দিদিটা, যে দিদির সাথে আমি শেয়ারে আছি, কিন্তু ধর্মেনের মা ভিডিও কলে শুধুই ধর্মেনকেই দেখতে পেল, পেছনে কাউকে কিন্তু দেখতে পায়নি। যে দিদির কথা ধর্মেন বলছে সেই দিদিকে কিন্তু ধর্মেনের মা দেখতে পাননি। তো ধর্মেনের মার মনে একটু খটকা লাগে, তো উনি তখনই ফোনটা কাট করে দেয়, বলে যে আমি পরে কথা বলছি, একটা ফোন আসছে, বলে ফোনটা কাট করে দেয়। ধর্মেন তখন ফট করে ভাবে যে কি হলো, মা আবার ফট করে ফোনটা কেন রেখে দিল। তারপরে নর্মালি যেরকম ধর্মেন ওরকম নিজের ঘরে কাজকর্ম করছিল। তো তারপরে কিছুক্ষণ পরে দিদিও চলে যায় দিদির রুমে। তো এবার হঠাৎ করে ধর্মেনের মা ধর্মেনকে নর্মালি কল করে। তো নর্মালি কল করে ধর্মেনকে বলে যে তুই একটা কথা ভালো করে শোন, যে মেয়েটার কথা তুই বললি সেই মেয়েটার সাথে তুই বেশি মিশিস না। ধর্মেনের মার ওই কথা শুনে ধর্মেনের একটু অবাক লাগে, বলে যে কেন? বলে অত কিছু বলতে পারবো না, আমার ওরকম ভালো লাগে না, তুই অত ওর সাথে মিশবি না, অত ইয়ার্কিটি করার দরকার নেই, তুই তোর মতন কাজ নিয়ে থাকবি, ওর সাথে অত মেশা দরকার নেই, ওকে ঘরেও আসতে দিস না, এরকম করে ওর মা জাস্ট ওকে বলে। তো ধর্মেন বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে, আমি ওর সাথে বেশি মিশবো না, আমি ওকে আসতেও দিব না। তো এরকম ঠিক আছে, পরের দিন অফিসে যান। ধর্মেনের মা একজন মানে সাধু বাবা ছিলেন আর কি, ওনাকে খুব বিশ্বাস করতেন। এবার সবকিছু বাড়িতে পুজো অর্চনা করার আগে সমস্ত কিছু তো ধর্মেনের মা ওই বাবার কাছ থেকে শুনে নিয়েই কাজকর্ম করতেন। এবার ধর্মেনের মা ওনাকে এই বিষয়টা জানান।
ওই যে সাধু বাবা ছিলেন ওনাকে বলেন যে এরকম এরকম, তখন উনি কয়েকটা কথা বলেন। সেই কথাগুলো ধর্মেনকে যদি জানানো হয় তাহলে ধর্মেনের একটু প্রবলেম হতে পারে। সেই জন্য ওর মাকে মানে সেই সাধু বাবা বলেন যে যেরকমভাবে আমি তোমাকে জানাবো তুমি সেইভাবে ধর্মেনের সাথে কথা বলবা, আর এক্সট্রা কিছু ওকে বলার দরকার নেই, যেরকমটা চলছে এখন চলো। তো ঠিক আছে, ওরকম চলতে থাকে। ধর্মেন রেগুলার অফিস যায়, অফিস থেকে বাড়ি আসে। তো একদিন এরকম হতে হতে ধর্মেন হচ্ছে ওর মাকে বলে যে, ওহো মা, তোমাকে তো বলা হয়নি, আজকে হচ্ছে দিদিটা না আমাকে বলেছিল যে রাত্রিবেলা ওর একটা ফ্রেন্ডের বিয়ে আছে, সেই বিয়েতে আমাকেও নিয়ে যাবে। আর এখান থেকে বেশি দূর না, 15-20 মিনিটের রাস্তা আমার ফ্ল্যাটের থেকে। তো আমি দিদির সাথে আজকে যাচ্ছি। তো এবার ধর্মেনের মা ভাবে যদি আমি ধর্মেনকে না করি তাহলে তো ব্যাপারটা হচ্ছে অন্যরকম হয়ে যাবে, আর যেহেতু ব্যাপারটা ওই মেয়েটার কান অব্দি পৌঁছানো যাবে না। তো ধর্মেনের মা ধর্মেনকে বলে যে ঠিক আছে তুই যাবি, ভালো কথা, যা, কিন্তু তুই একটা জিনিস ধ্যান রাখবি, যখন তুই বিয়ে বাড়ি যাবি আমাকে ভিডিও কল করবি, তো আমি একটু দেখবো বিয়ে বাড়ি কিরকম, ওখানকার লোকজন কিরকম, আমি একটু দেখবো, আমাকে ভিডিও কল করিস। তো ঠিক আছে, ধর্মেন ভাবে যে ঠিক আছে ভিডিও কল করবো। এবার ধর্মেন যায়, মেয়েটার সাথে যায় বিয়ে বাড়ি। তো ওখানে বিয়ে বাড়ি বলতে ও গিয়ে দেখে যে একটা পার্কের মতন, সেই পার্কের মধ্যে বেশ অনেক লোকজন ছিল, বেশ খাওয়ার সুন্দর মতন সাজানো গোছানো। এমনকি যে মেয়েটার সাথে যায় সেও বেশ সুন্দরভাবে মেকআপ টেকআপ করে রেডি হয়ে গেছে। ধর্মেন ভাবে যে আমি এরকমভাবে আসলাম, বেশ সবাই তো এখানে এত সাজগোজ করে আসছে। তো হুট করেই ধর্মেন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর সবাই ভীষণ নাচানাচি করতে থাকে, নিজেদের মতন পার্টি করতে থাকে। তো এবার হুট করে ধর্মেনের মনে পড়ে যে মা তো আমাকে ভিডিও কল করতে বলছিল, মাকে তো কলটা করা হয়নি, তো ওর মাকেও ভিডিও কল করে। এবার ভিডিও কল করতেই মানে ধর্মেনের মা যেটা দেখতে পায় সেটা শুনে আমার জাস্ট মানে মানে আমি অবাক। সিরিয়াসলি ধর্মেন যখন ওর মাকে ভিডিও কল করে, ভিডিও কলে ওর মাকে দেখাচ্ছে, মা দেখো সব লোকজন, ফোনে দেখাচ্ছে যে দেখো এ পাশে সবাই কত মজা করছে, আর কিন্তু আমি তো এরকম কাউকে চিনি না, তো আমি এরকমভাবে এক সাইডেই আছি এরকম। কিন্তু ধর্মেনের মা দেখতে পায় সেখানে কোনো পার্ক না, একটা সুনসান ফাঁকা মাঠ। মাঠের মধ্যে বড় বড় ঘাস, যে ঘাসগুলো মানে জীবনেও কাটা হয় না, এত বড় বড় ঘাস, সেখানে কোনো মানুষই নেই। মানে এই দৃশ্যটা দেখে ধর্মেনের মা ভীষণভাবে ভয় পেয়ে যায়, আর ধর্মেনকে বলে তুই ঠিক আছে, মানে ধর্মেনকে বুঝতে দেয় না, ধর্মেনকে এটাই বলে যে ঠিক আছে এখন তো তুই পার্টিতে গেছিস, তুই এনজয় কর, তুই হচ্ছে যখন আসবি আসার সময় যে দিদি আছে ওকে সামনে দিবি, তুই পেছনে পেছনে আসবি। আর যেহেতু রাস্তাঘাটের ব্যাপার, রাত হয়ে যাবে, দেখ দিল্লির রাস্তাঘাট কিরকম আমি তো সেগুলো জানি না, তো আমার ওরকম ভালোও লাগবে না, তুই হচ্ছে হনুমান চালিসাটা পড়তে পড়তে আসবি, এরকমভাবে ওকে বলে। তো ও না, ওর মার কথাতে একটু ওরও অবাক লাগে যে মা আসার পর থেকে এরকমভাবে একটার পর একটা কেন বলে যাচ্ছে, এত বার করে ফোন করে এরকমভাবে বলে যাচ্ছে। তারপরে আবার ও ভাবে যে হয়তো বাড়ির থেকে এতটা দূরে আসছি প্রথমবার, সেজন্য হয়তো মার টেনশন হচ্ছে, সেই টেনশন থেকে মা বলছে। তো ঠিক আছে, ও মাকে বলে যে ঠিক আছে আমি যাওয়ার সময় হনুমান চালিসা পড়তে পড়তেই যাবো। তো যখন পার্টি হয়ে যায়, ধর্মেন তো জানে সেটা পার্টি হচ্ছিল, আসলে সেটা তো পার্টি ছিল না। তো যখন ওখান থেকে বেরোনোর সময় ওর দিদিকে বলে যে দিদি তুমি সামনে চলো, আমি মার সাথে একটু কথা বলতে বলে যাচ্ছি। তো ওর দিদির সামনে ও হচ্ছে কথা বলতে বলতে হনুমান চালিসাটা পড়তেছিল, আর ওর মা ওর ফোনে লাইনে ছিল তখন। তো চলতে চলতে হুট করে ওর দিদি রাস্তাটা মানে সামনে থেকে পেছনে চলে গিয়ে একটু মানে সরে টরে ওদিকে চলে যায়, মানে সাইড হয়ে গেল যখন মন্ত্র পড়া শুরু হয়। তো ধর্মেনের মা ওকে বলে যে দিদি কোথায়, বলে দিদি তো এখনই এখানে ছিল কিন্তু কোথায় চলে গেল জানি না, কোথাও হয়তো গেল, আমি রুমে চলে যাচ্ছি, এমনি তো আমার অতক্ষণ ওখানে ভালোও লাগছিল না, আমি রুমে চলে যাই। তো ধর্মেনকে ওর মা বলে তুই কিন্তু বাড়িতে বিছানায় যাওয়া অবধি হনুমান চালিসা পড়তে পড়তেই যাবি, আর তুই কোনো কিছু শুনবি না। তো ধর্মেন সেই ওর মার কথা মতন ও হনুমান চালিসা পড়তে পড়তেই রুম অবধি যায়, গিয়ে ওর মাকে জানায় যে আমি রুমে চলে আসছি। তো ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা কিন্তু সেই সাধু বাবা পরিষ্কার তার মাকে আগেই জানিয়ে দিয়েছিল যে ওকে হয়তো কোনো জায়গায় সে নিয়ে যাবে, কিছু খাওয়ানোর চেষ্টা করবে, আর পুরোপুরি তার বশে করে নেবে, কারণ সেই দিদি কোনো মানুষ ছিল না, সেটা ছিল একটা ডাইনি। আর যার ওনার ছেলেকে ভীষণ পছন্দ হয়ে যায়, আর উনি তাকে মানে যেই মানে মেয়েটা যে ছিল, যে ডাইনিটা ছিল, সে ওই ছেলেটাকে ছাড়তে চায় না, মানে ছাড়বেই না।
মোটামুটি 50% চেষ্টাই চলছিল তখনও অবধি ওকে মেরে ফেলার। তো এবার এরকম চললো। তো একদিন পরেই মানে সাধু বাবা ওনার মাকে জানায় যে আজকে কিন্তু তোমার ছেলের মানে মানে ক্ষতি হওয়ার চান্সেসটা 80% এর মতন বেশি, কারণ এর আগে অবধি কন্ট্রোলে ছিল। এবার সিচুয়েশনটা এরকম জায়গায় চলে যায়, ধর্মেনের মা যদি ধর্মেনকে সেই সময় জানায় যে বাড়িতে এরকম এরকম তার সাথে মানুষ মানে যে আছে সেটা মানুষ না কোনো, সেটা কোনো ডাইনি, সেই কথা শুনলেও ধর্মেনের কোনো ক্ষতি হতে পারে, ধর্মেন বেরোনোর চেষ্টা করলেও হয়তো তাকে বেরোতে দেবে না। তো সেই জায়গা থেকে ধর্মেনকে ওর মা কোনো কিছুই ডিরেক্টলি জানাতে পারে না, কিন্তু ফোনে ফোনে যতটা পারে সে চেষ্টা করতে থাকে যাতে সেখান থেকে তাকে পুরোপুরিভাবে বের করে নেওয়া যায়। তো এরকমভাবে চললো। সেদিনকে পরের দিন যখন ধর্মেনের মাকে কথা বলে, ধর্মেনের মার অবস্থাটা বুঝতেই পারছো একটা মায়ের মনে কীরকম চলতে পারে যখন জানতে পারলো তার ছেলের প্রাণের 80% চান্সেস আছে যে তার প্রাণটা চলে যেতে পারে। তো ভীষণভাবে উনি ভয় পেয়ে যায়, ধর্মেনকে ফোন করে, ধর্মেনকে ফোন করে বলে যে তুই আজকে বাড়ি যাওয়ার সময় একবারে খাওয়া দাওয়া করে বাড়ি যাবি, যখন তুই অফিস থেকে বাড়ি যাবি, আর ঘরে গিয়ে কোনো দরজা খুলবি না, রুমের দরজাতেই বন্ধই রাখবি। তো ধর্মেন ভাবি যে এতবার করে বলছে মার কথা মতন, ঠিক আছে। তো ঠিক আছে, তো হচ্ছে রুমে যায়, রুমে গিয়ে বলে যে ঠিক আছে আমি তাহলে ঘুমাই যাবো, আমি আর দিদিকেও ডাকবো না। তো হঠাৎ করে ও শুয়ে পড়ে, মানে শোয়ার পরে ওর হচ্ছে সারা শরীরে খুব ইচিং হতে থাকে। তো ইচিং হতে থাকে, ও না বেশ ছটপট করতে করতে নিজের শরীরে দেখে ঘাড়ে, গলায়, হাতে সম্পূর্ণ ওর অ্যালার্জি টাইপের হয়ে গেছে, লাল লাল। তো ভীষণ ভয় পেয়ে যায়। ও ভয় পেয়ে গিয়ে ওর মাকে ফোন করে বলে যে মা এরকম এরকম আমার হাতে পুরো এরকম অ্যালার্জি হয়ে গেছে, গলায় পিঠে অ্যালার্জি মতন হয়ে গেছে, আমি তো বুঝতেছি না কী করবো। তখন হট করে দেখে ওর মা যে ওর হাতে এক জায়গায় একটু কেটে গেছে, আর সেখানে কোনো কারণবশত সেটা কেটে গিয়েছিল। তো ধর্মেনকে ওর মা বলে, যেহেতু ওর মা ভিডিও কলে ছিল, ধর্মেনকে ওর মা বলে মানে ওকে বলা হয় যে হাতের যে জায়গা থেকে একটুখানি রক্ত বের করতে। ধর্মেন বুঝতে পারে না যে মা এরকম অদ্ভুত কথা কেন বলছে, যেখানে কেটে গেছে রক্ত বের হচ্ছে সেখান থেকে জোর করে কেন রক্ত বের করব। তো ওর মা ওকে ভালো মতন বলে যে তোকে যেটা আমি বলছি তুই সেটা কর, তুই শুধু এক ফোঁটা রক্ত শুধু মাটিতে ফেল, আমি শুধু দেখবো যে কাটা জায়গাটার মধ্যে ঠিক কী হলো, ঠিক আছে কিনা, কী হলো ওটা দেখবো। তো ওর মা কোনো রকমে ধর্মেনকে রাজি করে। ধর্মেন যখন হাতে যায় কাটা আঙ্গুলটার মধ্যে চেপে ধরে এক ফোঁটা রক্ত মাটিতে ফেলে, ফেলার সঙ্গে সঙ্গে ধর্মেন বলে যে ফেললাম, কি হলো? বলে যে না কিছু না, তুই এক কাজ কর, তুই রক্তটা মুছে দে, তুই রান্না করে বা কোথাও কাপড় একটা নিয়ে এনে এটা মুছে দে। তো ধর্মেন ভাবে ঠিক আছে, একটু ওয়াশরুমে ধর্মেন যায়। ঠিক অতটুক সময় ধর্মেন যখন রুমে আসে, রুমে এসে দেখে ওর দিদি বিছানার সামনে নিচে বসে আছে, বসে আছে, আর সেই রক্তটাও নেই, রক্তটা পরিষ্কার। তো ধর্মেন বলে দিদি এখানে তো এখন এমনি রক্ত পড়েছিল, পড়ে গেল, হাতের থেকে রক্ত বেরিয়ে গেল, তুমি কি রক্তটা মুছে দিলে? বলে হ্যাঁ আমি মুছে দিলাম। ঠিক আছে। তো দিদিকে ধর্মেন বলে তুমি এখানে কি করে আসলে হুট করে, এখন তো ঘুমানোর এত রাত হয়ে গেছে, তুমি শুতে যাও, আমি ঘুমাবো। তো দিদি না বেশ অদ্ভুতভাবে চলে যায় রুমে। তো যে সাধু বাবা ছিল ধর্মেনের মাকে আগেই বলেছিল যে ওই রক্তটা যদি ওর দিদি এক ফোঁটা রক্ত যদি চেটে খায় তাহলেও ওর যে 80% মানে মৃত্যুর চান্সেস সেটা একদিন হলেও আমরা বাড়াতে পারবো, মানে একটু হলেও সময় আছে। তো সেম ওই কথা মতোই ধর্মেনের মা সেই চেষ্টাটাই করেন, করে সেই রাতটা অবধি তাকে বাঁচানো যায়। তো সেদিন রাত্রিটা তো কোনোভাবে পার হয়ে যায়। তারপরে পরের দিন ছিল স্যাটারডে, স্যাটারডেতে ছিল ধর্মেনের ছুটি, স্যাটারডে সানডে দুদিন ছুটি থাকতো। তো এবার সাধু বাবা যে ছিল ধর্মেনের মাকে, ওনার এক শিষ্য ছিল দিল্লিতে, সেখানে দিল্লির থেকে সেই শিষ্যকে ছেলের কাছে পাঠায় ধর্মেনের কাছে, আর ধর্মেনের মাকে বলে দেয় যে তার শরীরের মানে জুতা, পারফিউম, তার পরা কোনো জামা, এই সব জিনিস যেন মানে ধর্মেনকে দিয়ে সেই শিষ্যর কাছে পাঠিয়ে দেয়, আর সেটা যেন বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা দূরত্বে কোনো রাস্তা হয়। মানে ধর্মেন্দ্রের মা ধর্মেনকে কথাগুলো বলার জন্য বলে যে বাড়িতে একটা পুজো আছে, সেই পুজোটা তো আমাকে করতে হবে, তো এখানে তোরই ভালোর জন্য
তোরই কিছু জিনিস আমাকে লাগবে শুদ্ধি করার জন্য, তোর জামা, তোর জুতো আর তোর পারফিউম, এরকম কিছু কিছু জিনিস ওকে বলে দেয় যে তুই এগুলো সব প্যাক করে এখনই নিয়ে বেরো। একটা অ্যাড্রেস দিয়ে দেয় যে এত মানে আধা ঘন্টা দূরত্ব কোনো জায়গা, সেখানে যাতে ওনার একজন লোক দাঁড়িয়ে থাকবে, তার কাছে দিয়ে দেয়। এবার ধর্মেন দিতে যায় সেই লোকটাকে, যে শিষ্য ছিল, বাবার যে শিষ্য ছিল, তাকে দিতে যায়। তো দিতে যাওয়ার পরে তিনি বলেন যে হ্যাঁ এগুলো আমি নিয়ে যাচ্ছি, এবার বাকিটা তোমার মা ফোনে বলে দেবে। তো ধর্মেন বেশ অবাক হয়ে যায় যে এগুলো আমার সাথে কি হচ্ছে, মা এগুলো কি শুরু করলো এক এক করে, একটার পর একটা, এটা করতে হবে, কখনো ওটা করতে হবে। তো ধর্মেন কিছুতেই বুঝতে পারে না যে ওর মা ওর সাথে অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছে ঠিক। তো ধর্মেন ওর মাকে ফোন করে বলে যে এগুলো আমার সাথে ঠিক কী শুরু করছো মা, তুমি কন্টিনিউ এরকম এখন জুতো টুতো সব নিয়ে নিলা। ধর্মেনের সেরকমভাবে কিন্তু বাড়ির থেকে ওরকমভাবে অত কিছু নিয়ে আসে না, মোটামুটি যে কটা জিনিস ও নিয়ে আসছিল বেশিরভাগটাই সেই ট্রলির মধ্যেও দিয়ে দেয় ওই শিষ্যকে। তো তবে ধর্মেনের মা বলে যে দেখ তোর ভালোর জন্যই আমি যেটা করছি তোর ভালোর জন্যই করছি, আমাদের বাড়িতে একটা পুজো রাখা হয়েছে, যেই পুজোতে কিছু আত্মীয় স্বজনও আসবে, তো তুই ওগুলো এখনই পাঠিয়ে দে। আর তুই কিছু জিনিস আমি বলবো সেগুলো বাজার থেকে কিনে নিয়ে তুই সোজা বাড়ি চলে আয়। তো ধর্মেন বলে যেহেতু নতুন কাজ আমি কি করে ওইভাবে ছুটি নিয়ে আসবো, এটা তো পসিবল না। তো ধর্মেনের মা ধর্মেনকে বলে যেহেতু তোর স্যাটারডে সানডে ছুটি থাকে, তুই সেই দুটা ছুটি ম্যানেজ করেই আসবি, আর সেই ছুটিটা হয়ে গেলে পুজোটাও কমপ্লিট হয়ে যাবে, তুই আবার কাজে চলে যাবি। তো ধর্মেন ওর মার কথা মতনই সেম করে, ও হচ্ছে মার্কেটে যায়, মার্কেটে এক এক জায়গা থেকে এক একটা জিনিস ওর মা নিতে বলে, যেরকম এলাচ, লং, তারপরে কর্পূর, লাল একটা শাড়ি, তারপরে এরকম আরও কিছু জিনিস নিতে বলে। সেগুলো ধর্মেন গিয়ে গিয়ে যেখান থেকে যেটা যেটা পায় সেরকমভাবে সমস্ত কিছু নেয়। নিয়ে যখন ও বাড়িতে ঢুকবে, মানে যে রুমে আর কেউ ছিল রুমে ঢুকবে, তো দিদি ফট করে বলে যে তোমার হাতে এসব কি? তো ও দিদিকে বলে যে দিদি আমি তো কিছু শপিং করলাম, কারণ কালকে মা আর্জেন্ট বললো বাড়ি যাওয়ার জন্য, বাড়িতে পুজো আছে তো বাড়ি যাচ্ছি। তো দিদি বেশ অদ্ভুতভাবে ধর্মেনকে বলে যে তুমি তো আমাকে আগে বলনি যে তুমি বাড়ি যাচ্ছ, তোমার মা বাড়িতে ডাকছে, পুজো আছে, এগুলো তো তুমি আমাকে বলনি। তো ধর্মেন বলে যে আমিও ঠিক জানতাম না, মা কেন হুট করে আমাকে বললো, তো আমি দুদিন যাচ্ছি, দুদিন পরেও চলে আসবো। তো নর্মালি ধর্মেন ঘরে চলে যায়, গিয়ে সমস্ত জিনিস রেডি করার পরে ওর মাকে ফোন করে যে সব কিছু কেনা হয়ে গেছে, তাহলে আমি কি আসবো? তখন ওর মা ওকে বলে শোন না, আরও একটা জিনিস তোকে আনতে বলবো ভাবলাম কিন্তু ভুলে গেছিলাম, তো তুই একটা কাজ কর, তুই কিছু চিকেন নিয়ে আসিস। ধর্মেন আর একটু বিরক্তি হয়ে যায় যে এইসব জিনিস ছাড়া তুমি আমাকে আবার চিকেন কেন আনতে বলছো, কারণ আমি 4-5 ঘন্টার গাড়ি জার্নি করে ক্যাব নিয়ে যাব, তুমি আমাকে রাস্তার মধ্যে আবার এরকম চিকেন টিকেন নিতে বলছো, এখন ওগুলো আমি নিতে পারবো না। তো ধর্মেনের মা বলেন দেখ এমনিতে আমাদের বাড়িতে সেইভাবে এতদিন পরে আত্মীয় স্বজন আসছে, তোর বাবা তো এমনিতে নেই, তো এত আত্মীয় স্বজন আসছে, সবাই জানে তুই বাইরে চাকরি করিস, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তুই যদি চিকেনটা আনিস তাহলে জিনিসটা খুব ভালো দেখায়। তো ধর্মেন বললো যে ঠিক আছে চলো, কিন্তু এখন আমি এখানে চিকেন টিকেন কোথায় পাওয়া যায় সেভাবে জানি না। তো তখন ধর্মেনের মা বলে তুই এক কাজ কর না, দিদিকে বল তোর জন্য একটু চিকেন এনে দিতে। তো দিদি যেহেতু তোর সামনেই বসেছিল, দিদি বেশ অবাক হয়ে কথাগুলো শুনছিল। তো দিদিকে বলে যে দিদি আমাকে একটা হেল্প করো, আমাকে একটু চিকেন এনে দাও না। মা বললো যে চিকেন নিয়ে যেতে। তো দিদি যায় চিকেন আনতে। এবার ওর দিদি যেই সময় চিকেন আনতে গেল, ধর্মেনের মা ধর্মেনকে জাস্ট ফোনে বলল তুই যেই মানুষটার সাথে এই কদিন ধরে আছিস সেটা কোনো মানুষ না, সেটা হচ্ছে একটা ডাইনি। ধর্মেন জাস্ট কথাগুলো শুনে অবাক, মানে ও কি করবে, ওর হাতে অত শপিংয়ের ব্যাগ, ওর মানে মাথা খারাপ হয়ে গেছে। তো ধর্মেনকে ওর মা বলে তোর কাছে আর একটা দিনও নেই যে তুই মানে ওর থেকে বেঁচে ফিরবি, কারণ ও তোকে পুরোপুরি মারার প্ল্যানে আছে। তো ধর্মেনের মা ধর্মেনকে শুধু একটাই কথা বলে যে তোকে এখন আর কিছু শুনতে হবে না, তুই শুধু যেই সব জিনিসপত্র তোকে আমি বাজার থেকে কিনে আনতে বললাম সেই জিনিসগুলোকে তুই শুধু এক জায়গায় করে একটা মানে পুটুলি বানিয়ে সেইটাকে তুই গেটের সামনে রেখে জাস্ট ক্যাব বাইরেই আছে, তুই বেরিয়ে সোজা ক্যাবে উঠে চলে আয়। ধর্মেনের মাথা একদম কাজ করে না, ওইটুকু সময় কী করবে না করবে বুঝতে পারে না। তো কোনো রকমে জাস্ট ওই লং, এলাইচি, তারপরে আর কর্পূর আর যা কিছু এনেছিল, ওই লাল যে শাড়িটা ছিল তার মধ্যে সমস্ত কিছু প্যাকিং করে ও দরজার সামনে রেখে দৌড়ে দৌড়ে সেই ক্যাবে ছুটে আসে। ক্যাবে ওঠার পরে যেটা ধর্মেন দেখতে পায়, মানে এত বীভৎস একটা ব্যাপার, মানে শুনলেই আমার গায়ের লোম কাটা দিয়ে ওঠে গা। যে ধর্মেন যখন ক্যাবে ওঠে জাস্ট ওই বাড়িটার দিকে তাকাতেই দেখে
সেই দিদি কিন্তু বাজারে যায়নি, ওই ঘরেই ছিল। আর শুধু ঘরে ছিল না, মানে ও ঘরের থেকে বেরোচ্ছে, হাতে একটা প্লাস্টিকের মধ্যে সেই কাটা মাথা, মানে মুরগির যে হচ্ছে মাথা কাটা অবস্থায়, আর মুরগিটা প্লাস্টিকের মধ্যে ছটপট করছে, রক্তে রক্তাক্ত, ওরকম হাতে প্যাকেট ধরে ও হাসতে হাসতে, চোখ লাল হয়ে গেছে, ও হাসতে হাসতে ভিতর থেকে বেরোচ্ছে যে ধর্মেনের দিকে। এটা দেখে ধর্মেন জাস্ট ওই সময় মানে ভীষণ ভয় পেয়ে যায়। ও শুধু ক্যাবে কোনো রকমে বাড়ি আসে। বাড়ি আসার পরে ধর্মেনকে প্রথমে ঘরে ঢুকতে দেওয়া হয় না। সেই সাধু বাবা ছিলেন বাড়িতে, যজ্ঞের সমস্ত জিনিস রেডি করা হয়ে যায় ততক্ষণের বাড়িতে। ধর্মেন আসতেই ধর্মেনকে বলে, তুমি আগে ঘরে প্রবেশ করবে না, তুমি আগে স্নান করো। জামা কাপড় যেগুলো ধর্মেন পরে আসে, সমস্ত জামা কাপড় ওকে ওই ওয়াশরুমে, ও আগে ঘরে ঢোকার আগে বাইরে একটা ওদের ওয়াশরুম ছিল, সেখানে গিয়ে ওই জামা কাপড়গুলো চেঞ্জ করে। চেঞ্জ করার পরে সাধু বাবা বলে যে যাতে গঙ্গা জল দিয়ে ধর্মেনকে পুরো স্নান করানো হয়। তো যখন গঙ্গা জল দিয়ে ধর্মেনকে স্নান করানো হলো, ধর্মেনের গায়ে যে অ্যালার্জিগুলো ছিল, যে লাল লাল ছোপ ছোপ হয়েছিল, সেগুলো নিমেষের মধ্যে চলে যায়। আর যে জামা কাপড়গুলো ধর্মেন পরে এসেছিল, সেই জামা কাপড়গুলোকেও সঙ্গে সঙ্গে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। যখন ওকে স্নান করে ঘরে আসে, যখন ও দেখতে পায় যে ওর হাতে শরীরে কোনো জায়গায় সেই দাগের চিহ্ন নেই, তখন সে সাধু বাবাকে বলে যে বাবা, আমার গায়ে যে দাগগুলো ছিল, যে অ্যালার্জিগুলো, সেগুলো এখনই চলে গেল। তখন ধর্মেনকে সাধু বাবা বলে যে যেই শরীরে যে অ্যালার্জিগুলো, যে লাল লাল ছোপ ছোপ হয়েছিল, সেগুলো হচ্ছে কোনো কাটা বা অ্যালার্জি না। সেই যে ডাইনি ছিল, সেই মেয়েটি পুরো শরীরটাও যখন রাত্রে ঘুমাতো, শরীর পুরো একদম মানে ওর শরীরের ওপর চেটে পুরো লাল লাল করে নিয়েছিল। মানে ওটা হচ্ছে ওর একটা মানে ধর্মেনকে পাওয়ার একটা আক্ষেপ ছিল, যেখান থেকে ও ধর্মেনকে পাওয়ার জন্য পুরোপুরি চেষ্টা করে, তাকে মেরেই ফেলতো, বা তারপরেই গিয়ে তার শান্তি হতো। তো তারপরে ধর্মেনের সে বাড়িতে সেই সাধু বাবা পুরো যজ্ঞটা করে। যজ্ঞ করার সময় প্রায় 1 ঘন্টা ধরে সেখানে যজ্ঞ হয়। আর যজ্ঞের সময় যখনই যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া হচ্ছিল, ওই জিনিসগুলো এক এক করে যজ্ঞের মধ্যে যা কিছু দেওয়া হচ্ছিল, আর জোরে জোরে যখন মন্ত্র উচ্চারণ হচ্ছিল যজ্ঞে, একটা বীভৎস চিৎকার শোনা যায়। মনে হচ্ছিল সেই মেয়েটা যেন ধর্মেনের আশেপাশেই ছিল, তার শরীরেই ছিল, সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিল। বেশ বীভৎস একটা আওয়াজ জোরে জোরে শোনা যায়, আর ধর্মেন সেই আওয়াজ শুনে তখনই বেহুশ হয়ে যায়। তারপরে পুজো কমপ্লিট হওয়ার পরে বোঝা যায় যে আস্তে আস্তে সেই জিনিসটা চলে যায়। তো এরকমটাতেই শেষ থাকে না, ধর্মেনের একটু সাহস সে দেখায় আবারও। সেটা হচ্ছে ধর্মেন যখন আবার দিল্লিতে ব্যাক করে, ব্যাক করার পরে বেশ কিছুদিন সেখানে তো রুম চেঞ্জ করে নেয়। রুম চেঞ্জ করে নেওয়ার পরেও যখন অন্য রুমে থাকতো, তো যেখানে ও জব করতো, সেখান থেকে একদিনও বেশ সাহস করে ওই সেই রাস্তা দিয়ে একবার যাওয়ার জন্য, মানে বাড়িটা দেখার জন্য সেই রাস্তায় যায়। খুব সাহস নিয়ে যাওয়ার পরে সেখানে হাঁ করে বাড়িটার সামনে দাঁড়িয়ে দেখতে থাকে, বাড়িটা অন্ধকার, কেমন যেন একটা পোড়া ঝলসানো একটা বাড়ি। তো ধর্মেন যখন ওখানে দাঁড়িয়ে থাকে, ধর্মেনের সামনে দিয়ে একজন লোক যায়। যেতেই ধর্মেনকে জিজ্ঞেস করে যে দাদা, ওদিকে কি দেখছেন? তো ধর্মেন বলে যে এই বাড়িটাতে কি লোক থাকে না? তো তখন লোকটা ধর্মেনকে বলে, আজ থেকে 5 বছর আগে এই বাড়িতে একজন মারা গিয়েছিল। তারপর থেকে এখানে এত কিছু অ্যাক্টিভিটি দেখা যায় যে এই বাড়ির যে মালিক, সে নিজেই এখানে কখনো আসেনি। এটা শুনে ধর্মেন বেশ অবাক হয়ে যায়। তারপরে ধর্মেন ওখান থেকে আসার পরে তার শরীর আবার খারাপ হয়ে যায়। তারপরে আবার পুজো দেওয়ার পরে ধর্মেনকে আস্তে আস্তে সেখান থেকে দ্বিতীয়বার বের করে নেওয়া হয়। তো আজকের এই স্টোরি থেকে যেটা জানলাম, মোহিতের পাঠানো সেই স্টোরি, যেখান থেকে তার দাদার সাথে যে ঘটনাটা ঘটেছে, মোরাল অফ দ্য স্টোরি এটাই যে কোনো কিছু, কোনো জায়গায় যাওয়ার আগে, যেটা আমি প্রত্যেকটা পডকাস্টে বলে থাকি, কোথাও যাওয়ার আগে কোনো রুম শেয়ার করার আগে কার সাথে শেয়ার করছো সেই জায়গার সম্পর্কে বা সেই বাড়ির সম্পর্কে একবার ভালো করে যাচাই করে নাও, শুনে নাও, তারপরে সেখানে শিফট হও। কারণ শুধু শিফট হওয়াতে না, একটা পুরোপুরি নিজের প্রাণটা ডিপেন্ড করে সেই বাড়িটার উপর বা সেই আশেপাশের লোকজনের উপর। তাই নিজে থেকে সচেতন থাকাটা বহুত দরকার। আজকের ডেটে সতর্ক থাকো, সচেতন থাকো, আর কোনো জায়গায় যাওয়ার আগে ভালো করে খোঁজখবর নাও। যারা তোমাদের যদি এরকম কোনো জানাশোনা যারা পিজিতে থাকে বা একা থাকে, তাদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও, যাতে তারাও সাবধান হয়, নিজেকে সচেতন রাখে। এভাবেই আরও পডকাস্ট দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার আসবো নতুন একটা পডকাস্ট নিয়ে। চলো, বাই।